I'm very happy that আমি priyo.com এর জন্য এই আমার কিছু লাইফের কিছু বিশিষ্ট কিছু ব্যাপার নিয়ে কথা বলতে পারছি। Thank you for approaching me. So if you want me to start from the beginning, well, I was born in 1957. That's a long time ago in Dhaka, in a place called Siddiq Bazaar, and it was in the old town. আমার নানার বাড়িতে ছিল। আমার নানা একজন হিস্টোরিয়ান ছিলেন, আমার বাবা একজন সার্জন, আমার মা একজন তখনকার দিনের নামকরা কণ্ঠশিল্পী। ইনফ্যাক্ট মাই মাদার ওয়াজ দি সেকেন্ড মুসলিম woman to sing on radio Pakistan Dhaka, and my khala was the first, Lala Arjuman Banu. My mom was Malka Parveen Banu, and my dad, so my mom came from the shohar, my dad came from village কাউরাট নেত্রকোনা, কিন্তু ভিলেজ থেকে নিজের মেধায় পরীক্ষা পাশ করে বৃত্তি পেয়ে আস্তে আস্তে হি ওয়াজ কেম টু শহর থেকে হি ওয়েন্ট টু কলকাতা মেডিকেল কলেজ, হি বিকেম এ ডক্টর ইত্যাদি। সো দ্যাটস আ ব্রিফ। সো আই হ্যাভ এ মিক্স অফ গ্রাম অ্যান্ড শহর ইনসাইড অফ মি, বাট আমি শহরের। তো born in 1957, প্রথম 3 বছর ঢাকায় ছিলাম, আই গেস ওল্ড টাউনে থাকতাম সিদ্দিক বাজারে। তারপর আমার মনে হয় 1960-তে মাই ড্যাড ওয়াজ পোস্টেড টু ময়মনসিং মেডিকেল কলেজে হি ওয়াজ পোস্টেড। সো উই অল ওয়েন্ট টু ময়মনসিং, ছোট্ট একটা শহর নদীর পাশে, পুরানো ব্রহ্মপুত্র নদীর পাশে, বিউটিফুল একটা শহর। এবং তখনকার দিনে আই এম টকিং অ্যাবাউট 1960, তখনকার দিনে ময়মনসিংয়ে খুব রিচ একটা কালচারাল লাইফ ছিল। তখন কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে ময়মনসিং ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় ছিল। এখন কিন্তু সেই ময়মনসিং ডিস্ট্রিক্টটা ভেঙে 4টা ডিস্ট্রিক্ট করেছে, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর অ্যান্ড ময়মনসিং। কিন্তু আগে এই সব মিলে একটা ডিস্ট্রিক্ট ছিল ময়মনসিং, এবং খুবই রিচ ছিল। ওখানে অনেক কালচারাল অ্যাক্টিভিটি হতো, গান বাজনা হতো, ক্লাব ছিল, বিভিন্ন ছিল। সো আই গ্রো আপ ইন দ্যাট ওয়ান্ডারফুল স্মল টাউন, সান অফ দ্য ডক্টর। এবং আমি পড়তাম, আমার মনে আছে ক্লাস যখন শুরু করলাম আমার বয়স 4 ছিল। আই জয়েন্ড ইন তখন একটা মিশনারি স্কুল, মারিয়াম স্কুল, নদীর পাশে, ভাঙ্গা একটা বিল্ডিং, কিন্তু খুব ভালো স্কুল ছিল। বুড়ি কয়েকজন নান ছিল, সাদা আমেরিকান নানস, কিন্তু স্কুলটা খুব নোংরা ছিল, বাট ওখানকার ওইটাই টপ স্কুল ছিল। তো পড়লাম 1963 থেকে মেবি 64 পর্যন্ত আমরা পড়লাম ওখানে। খুব সুন্দর লাইফটি ছিল ময়মনসিংয়ে, পার্টিকুলারলি শীতকালে, যেহেতু নদীর পাশে আমাদের বাড়ি ছিল, শীতকালে নদীতে চড় হতো। আর আমরা সব বন্ধুবান্ধবরা ওই সকালে উঠে ওই চরে হাঁটতাম, বিভিন্ন জায়গায় মাছ ধরতাম, এটা করতাম ওইটা করতাম। খুব সেফ শহর ছিল। আমার ডাক্তার সাহেবের ছেলে, সো যার বাসায় গিয়ে ঘুরতাম, লুকাচুরি খেলতাম, মানে হোল পাড়াটা ছিল দ্যাট ইজ আমাদের, রাইট? সো হোল পাড়াটা যে কোনো বাসায় গিয়ে লুকাচুরি খেলতে পারতাম আমরা। তো তারপরে অবশ্য যেটা হলো যে স্কুল, ওই মারিয়াম স্কুল, তো ক্লাস 3-4 পর্যন্ত বোধহয় স্কুলটা, তারপরে আর কিছু ছিল না। তখন ওই স্কুলের জন্য, পড়াশোনার জন্য আমার বাবা মা ঠিক করলেন যে না, ময়মনসিংহে তার থাকা যাবে না, ঢাকায় চলে আসতে হবে। সো আই থিঙ্ক 1965-এ আবার ঢাকায় ব্যাক করলাম। আমার এক বড় ভাই আছে, আমার চেয়ে 2 বছর বড়। সো ঢাকায় আসলাম। ঢাকায় এসে উঠলাম, কোথায় উঠলাম? ইস্কাটন গার্ডেনে, এটা আমার মার বাসা। তো ঢাকা কী করে নতুন আমাদের জন্য, বন্ধুবান্ধব মধ্যে 1-2জন ছিল, তাদেরকে চিনতাম। তারপর ঢাকায় এসে আমি হোলি ক্রস স্কুলে ভর্তি হলাম। সেটা কিন্তু তখনকার দিনে হোলি ক্রস স্কুল ক্লাস 3 পর্যন্ত ছেলেরা পড়তে পারতো। সো আমি ক্লাস 1 শেষ করে ক্লাস 2 করিনি, স্ট্রেট ক্লাস 3-তে ঢুকলাম হোলি ক্রস স্কুলে। তার মানে মারিয়াম স্কুলটা এত ভালো ছিল যে আমাকে কিন্তু ক্লাস 3-তে নিল। আমি ক্লাস 3 অ্যাডমিশন পরীক্ষা পাশ হয়ে ঢুকতে পারলাম। তো হোলি ক্রস স্কুলে 1 বছর কাটালাম, বেশি ভালো লাগেনি স্কুলটা। তারপরে বছর আমি সেন্ট জোসেফ স্কুলে ঢুকলাম, দ্যাট ইজ এ বয়েজ স্কুল। আবার ক্লাস 3-তে ঢুকলাম, তার মানে ক্লাস 3 2বার পড়েছি। এবং সেখানেই ছিলাম, সেন্ট জোসেফ স্কুল তখন ওয়ান অফ দ্য টপ বয়েজ স্কুল ছিল। তখন ছিল সেন্ট জোসেফস আর সেন্ট গ্রেগরি, দুইটাই ছিল টপ মিশনারি স্কুল।
ক্রিশ্চিয়ান ক্যাথলিক ফাদার্সরা চালাতো, এবং সেন্ট জোসেফসটা আরেকটু এলিট ছিল। ফি তখনকার দিন অনেক ছিল, মানে 40 রুপিস, সেটা কিন্তু অনেক টাকা তখনকার দিনে 40 রুপিস। আর একটা খুব বৈশিষ্ট্য ছিল সেন্ট জোসেফ স্কুলে, যেটা আমি এখন কোথাও দেখিনি, ইভেন সেন্ট জোসেফ স্কুলে এখন আর নেই, সেটা হচ্ছে যে কোনো ইউনিফর্ম ছিল না আমাদের স্কুলে, কোনো ইউনিফর্ম ছিল না। আমরা কিন্তু যা ইচ্ছা পরে যেতে পারতাম। we are the only school in Bangladesh which had no uniform, এবং this was very unique, and we used to feel, oh wow, we are in a school যেখানে we don't have uniform, we can wear whatever we want. এবং স্কুলটা খুব ভালো ছিল, স্কুলে সায়েন্স খুব স্ট্রং ছিল, আর সায়েন্স আমার ফেভারিট সাবজেক্ট ছিল, সায়েন্স, ম্যাথামেটিক্স। এবং পড়াশোনার বাইরে অনেক কো-কারিকুলার, যেটা লিবারাল আর্টস এখানে যেটা করি ওইটা কিন্তু স্কুলে ছিল। আমাদের ইন্টারঅ্যাক্ট ক্লাব ছিল, সায়েন্স ক্লাব ছিল, তারপর স্কাউটিং খুব পপুলার ছিল, সায়েন্স ফেয়ার হতো প্রত্যেক বছর। আমাদের স্কুল থেকে আমার মনে আছে আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বড় সফরে, ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই লার্নড এ লট ফ্রম দ্য স্কুল। স্পোর্টসে খুব এমফেসিস দিত, এবং যেহেতু আমাদের অনেক টিচার ছিল আমেরিকানস, এবং তারা অনেক কিছু বলতো যেটা মানে আমরা অনেক সময় বিশ্বাসই করতাম, বলতাম যে এটা বোধহয় মিথ্যা কথা বলছে, হ্যাঁ। তো এইগুলি আমরা পেয়েছি, এবং তাদের কাছ থেকে যেটা আমি পেয়েছি সেন্ট জোসেফ স্কুল থেকে, যে কিভাবে শিক্ষাটা মানে আনন্দ পাওয়া যায় শিক্ষা থেকে, হ্যাঁ। এবং আমি কোনো দিন কিন্তু মুখস্থ করিনি সেন্ট জোসেফ, কিছুই মুখস্থ করিনি, এবং দ্যাট ইজ দ্য ওয়ে ইট শুড বি, যে কিছু একটা জিনিস বুঝে নিজের ভাষায় লেখা, এটা কিন্তু স্কুল থেকে শিখেছি। তারপরে সেন্ট জোসেফ স্কুল, তারপর 71 হলো, 1971-এর যুদ্ধ হলো, তখন আমি ক্লাস 8-এ। তো তখন তো খুব ভয়াবহ একটা ব্যাপার ঢাকা শহরে, প্রথম কয়েকদিন তো সবাই বন্ধ, স্কুলটার বন্ধ, তারপর স্কুলটা খুললো। তখন খুব ভয়ে ভয়ে স্কুলে যেতাম আমি, আমার ভাই, কারণ সবসময় ভয় থাকতো যে আমার বাবার ভয় থাকতো যে যেহেতু আমার বয়স তখন 14, আমার ভাইয়ের বয়স 16, যে কোনো মুহূর্তে পাকিস্তান আর্মি গাড়ি থামিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারতো, যে এরা তো মুক্তি বাহিনী বা কিছু একটা বলতে পারতো। তো যাই হোক, তারপর 71-এর যুদ্ধ, ওই 9 মাসটা ওয়াজ টেরেবল, মানে এত ভয় ছিল সবার, এবং যে এরকম জেনোসাইড এবং যে করেছিল পাকিস্তান আর্মি, আর এই যে রাজাকার আজকাল যেটা যুদ্ধাপরাধী, তখন তো আমরা সবাই জানতাম এদের নাম, তখন না হলেও তারপরেই তো জানতাম। তো হয়ে গেল, তারপর আমি 73-তে সেন্ট জোসেফ স্কুল থেকে, যেটাকে বলে সিনিয়র কেমব্রিজ অথবা কেমব্রিজ স্কুল সার্টিফিকেট পরীক্ষা, যেটা ও লেভেলের মতো, সেটা দিলাম 73-তে দিলাম আমরা। দিয়ে ভালোই করেছি। আমি হচ্ছে কোনো দিনই বেশি পড়ুয়া ছেলে ছিলাম না, রাইট, শয়তানি বেশি করতাম, কিন্তু যেহেতু আমার ম্যাথসটা ইজি হতো, আমার না পড়ে কোনো মতে কাটাতে পারতাম। তো টপ 5-এই ছিলাম সারা জীবনই। তো লাস্টে গিয়ে সেকেন্ড হলাম, মানে আমার ওই সিনিয়র কেমব্রিজ পরীক্ষাতে, হুইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং, বিকজ আই ওয়াজ এক্সপেক্টিং আমি পাসই করবো কিনা ওইটাই ভাবছিলাম। তারপরে এর মধ্যে কিন্তু 1973, তখন কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, এবং নতুন সরকার এসে করলো কি, যে সব ইংলিশ মিডিয়াম সব বন্ধ করে দিল, যে কোনো ইংলিশ মিডিয়াম সব বাংলা হবে। তো আমার বাংলাটা আনফর্চুনেটলি একটু উইক ছিল, প্লাস বাংলার বইটাও ছিল না, মানে বাংলাতে অনেক কষ্ট হতো যদি বাংলাতে ইয়ে করে। তো আমি তখন বাবা আমার ঠিক করলো যে ঠিক আছে আমাকে বিলাতে পাঠিয়ে দেবে। সো 74-এ I went to England. I was 17 years old. আমার ভাই তার 2 বছর আগে অলরেডি চলে গেছে। তো তারপর একটু ভয় লাগছিল যে ইংল্যান্ডে যাব, কি করব, পারবো কি না। তো ইংল্যান্ডে গেলাম, A লেভেল পড়তে গেলাম লন্ডনে, একটা ছোট্ট কলেজ লন্ডনে, পাটনি বলে একটা লন্ডনের একটা এলাকা। তো সেখানে দেখলাম যে অত অসুবিধা হয়নি, মানে ইন টার্মস অফ ওই লন্ডনের ওই শিক্ষার মানটাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, কারণ সেন্ট জোসেফ এত ভালো স্কুল ছিল যে আই ফেল্ট কোনো চেঞ্জই নেই, যে ইট ওয়াজ এ গুড স্কুল, আই ওয়াজ জাস্ট এজ গুড দেয়ার আই ওয়াজ হেয়ার। তো লন্ডন শহর ওয়াজ
মানে খুব ইন্টারেস্টিং, অনেক কষ্ট করতে হতো। মনে আছে আমার খুব, তখন তো বেশি টাকা পয়সা ছিল না, আমার বাবা অত রিচ লোক না, তো আমাকে হাতে গুনে ওই বাসে যেতাম, 1 ঘন্টা লাগতো কলেজে যেতে, আর 50 পেন্স বোধহয় আমার ডেইলি বাজেট ছিল, ওইটা দিয়ে ওই একই জিনিস খাইছি 2 বছর লাঞ্চে। খুব টাইট অবস্থা ছিল, বাট ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। দিস ওয়াজ 1974 to 76, mid-70s। লন্ডন ওয়াজ এ, মিউজিক সিনটা খুব ভালো ছিল, ফ্যান্টাস্টিক মিউজিক সিন ছিল লন্ডনে তখন। এবং আমি অনেক পড়ার বাইরে, আমার এখানকার কিছু বন্ধুরাও কিন্তু ওখানে তখন পড়তে গেছিলো, বিভিন্ন জায়গায় ছিল। একটা বন্ধু ছিল অক্সফোর্ডে, আর একটা বন্ধু ছিল অন্যান্য জায়গায়। তো প্রত্যেক উইকেন্ডে ওরা চলে আসতো, আমরা তখন লন্ডনে এই সিনেমায় যেতাম, ক্লাবে যেতাম, মজা করতাম, পার্কে যেতাম, কনসার্টে যেতাম, এই করতাম। এবং প্রথম আমি চাকরি শুরু করি বোধহয় 1975-এ। তো সবাই ওখানে যারা যায় নিজের থেকে কিছু আর্ন করতে চেষ্টা করে, আমিও চেষ্টা করলাম। তোগুলি তো তখন আমাদের ওয়ার্ক পারমিট ছিল না, কিন্তু আমরা ইললিগালি কাজ করতাম। তো আমি আমার বন্ধু ঠিক করলাম যে একটা ক্লিনিং এজেন্সির জন্য কাজ করব। তো ওরা 3 মাস আমরা কি করলাম যে ওরা ওই এজেন্সি আমাদেরকে বিভিন্ন বড় লোকদের বাসায় পাঠাতো, বড় বড় বাসায়। এবং প্রথম সকালে একটা বাসা ক্লিন করতাম, 4 ঘন্টা লাগতো। তারপর দুপুরে 1 ঘন্টা লাঞ্চের জন্য আমি আর আমার বন্ধু কোনো একটা পার্কে মিট করতাম, লাঞ্চ খেতাম, তারপর আবার দুইজন 2 জায়গায় চলে যেতাম, আরেকটা বাসায় চলে যেতাম বিকেলে ক্লিন করতে। সো আমি হ্যাভ বিকেম এ এক্সপার্ট ইন ক্লিনিং হাউসেস। কীভাবে বাথরুম ক্লিন করতে হয়, কীভাবে কিচেন ক্লিন করতে হয়, উইন্ডো ক্লিন করতে হয়, হুভার করতে হয়, সব এক্সপার্ট। সেই আমার যদি কালকে চাকরি চলে যায় এখানে, আইল বি এ ক্লিনার। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আই থিঙ্ক, যেটা বাঙালি ছেলে মেয়েদের নেই দেখলাম, যে একটা লেবারের প্রতি মর্যাদা দেয় না, রাইট? সবাই চায় যে টাইটুই পরে অফিসে বসে থাকবে আর লেবার কাজ করবে, এই পিয়ন, বাসার চাকর, বাসার কুক ইত্যাদি। সো দ্যাট ওয়াজ ভেরি গুড ফর মি, বিকজ আই ফেল গুড যে আমি অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো একটা কাজ করে আমি পয়সা পাচ্ছি, অ্যান্ড প্লাস ইট মেড মি ভেরি ফিট। তখন ওই টাকা দিয়ে তারপর জমিয়ে আমরা কিছু বেড়ালাম। তারপর 1976-এ আমার এ লেভেল শেষ হলো। তো তার আগে আমি জানতাম না যে কী পড়বো, রাইট? আমি কিন্তু এর পর্যন্ত কিন্তু সায়েন্সে পড়ে এসেছি, ফিজিক্স, ম্যাথামেটিক্স ইত্যাদি। তো হঠাৎ করে ভাবলাম যে না, এই সায়েন্সে যাবো না, আমি এখন নতুন একটা এরিয়াতে যাব, ইকোনমিক্স, রাইট? তখন চিন্তা করলাম যে ইকোনমিক্স, তাহলে ভর্তি হই ইকোনমিক্সে। তখন ইকোনমিক্সের জন্য ওয়ান অফ দ্য টপ স্কুলস ওয়াজ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, খুবই নাম করা একটা বিশ্ববিদ্যালয়। অ্যাপ্লাই করলাম, হয়ে গেল লাকিলি, রাইট? ঢুকলাম আমি 1976-এ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ঢুকলাম। তো সেখানে একটা মজার ঘটনা হয়েছিল যে আমার স্কুলের একটা বন্ধু ছিল, সে সেন্ট জোসেফ স্কুলে 1970-তে সে চলে যায়, স্কুল ছেড়ে চলে যায়। তো এটা 76-এ আমি যখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ইন্টারভিউ দিতে গেছি, তো বসে আছি আমি এরকম বড় একটা টেবিলে, তো অনেকে বসে আছে, ওখান থেকে একটা মনে হচ্ছে একটা বাঙালি একটা লোক বসে আছে, ছেলে বসে আছে। তো আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছি। আমার 6 বছর আগে কিন্তু হয়েছে ওই যে। তারপর যখন ইন্টারভিউ শেষে বাসায় যাচ্ছি, তখন বলে আরে সে তো আমার ওই বন্ধু যে 1970-তে আমার সাথে পড়তো, সেই বন্ধু। ও চিন্তিত। তারপর অবশ্য আমরা তো দুজনই ভর্তি হলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। তো ইট ওয়াজ ভেরি ভেরি নাইস ফর মি টু হ্যাভ আ ভেরি ওল্ড ফ্রেন্ড in the university. So university life was very good. It was one of the top schools. আমার জয়েন করার 1 বছর আগে প্রফেসর অমর্ত্য সেন সেখানে ছিলেন। তা ওই 1 বছর আগে ছেড়ে উনি চলে গেলেন বোধহয় অক্সফোর্ডে। সো আই জাস্ট মিসড হিম। খুবই নাম করা লোকজন ছিল ওখানে। এবং আমি বলবো যে আমি এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ইকোনমিক্স পড়েছি, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স খুব টাফ ছিল। কিন্তু আমি ক্লাসে যা শিখেছি আমার মনে হয় ক্লাসের বাইরে আরও বেশি শিখেছি, কারণ এত কিছু ইভেন্টস হতো। এবং আমি মনে করি যে আমি এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যতদিন ছিলাম বোধহয় বাংলাদেশকে জেনেছি ওখান থেকেই। বিকজ তখন কিন্তু 75-এ এইখানে গিয়ে কু হলো, বঙ্গবন্ধু এবং তার পুরা ফ্যামিলিকে মার্ডার করলো এই যে ফারুক রশিদ এনারা। সো ওই সব দেখতাম, শুনতাম। তখনকার দিনে টিভিতে কিছু দেখাতো, খবরের কাগজে পড়তাম ইত্যাদি।
তো অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু করলো বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে অনেক নাম করা লোকজন কিন্তু যখন লন্ডনে আসতো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আসতো তারা। তো আমার মনে আছে একবার একজন জার্নালিস্ট, খুব নাম করা একজন জার্নালিস্ট, অ্যান্টনি ম্যাসকারেনাস, ইনি হচ্ছে প্রথম যে 1971-এ যখন পাকিস্তান আর্মি জেনোসাইড শুরু করলো, উনি কিন্তু প্রথম এই জেনোসাইডের কথাটা সারা বিশ্বকে জানালেন। উনি আবার 1975-76-এ যখন বঙ্গবন্ধুর হত্যার পরে উনি এসে আবার এটার উপর একটা ডকুমেন্টারি করলেন ব্রিটিশ টেলিভিশনের জন্য, এবং সেই ডকুমেন্টারিটা উনি ব্রিটিশ টেলিভিশনে দেখালেন। আমার মনে আছে আমি দেখেছিলাম, বাট ওইটার কপিটা আবার নিয়ে এসে আমাদের লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের বাংলাদেশ সোসাইটি বলে একটা সোসাইটি ছিল, আমরা তাকে দাওয়াত দিলাম, উনি এসে আমাদেরকে ডকুমেন্টারিটা স্ক্রিনে দেখালেন, এবং তারপর কোয়েশ্চেন আনসার হলো। এবং আমার ডকুমেন্টারিটা এখনও মনে আছে, 8 ঘন্টার একটা ডকুমেন্টারি, এবং ডকুমেন্টারিতে এই যে ফারুক, রশিদ যারা খুনি, মানে কি একটা ক্যামেরার দিকে তাকিয়ে বলছে হ্যাঁ আমি কিল করি, আমি মেরেছি, আমি এটা করেছি। তো এত সাহস ছিল কারণ তখন একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স বলে একটা আইন পাশ করেছিল খন্দকার মুশতাক এবং জেনারেল জিয়া ব্যাকিং দিয়ে, এবং ওই আইন অনুযায়ী মানে আইনটা ওদেরকে প্রোটেক্ট করে দিয়েছিল যে ওই আইনে যারা বঙ্গবন্ধু এবং তার ফ্যামিলিদের বা ওই যে 4 নেতা জেলে যাদেরকে হত্যা করেছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। তো ওরা বলছে তাতে আমাদের যা ইচ্ছা বলি, আমাদের তো কোনো দিন শাস্তি হবে না। তো ওরা বোকার মতো এক ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে হ্যাঁ আমি মেরেছি, আমি এটা করেছি। তো ওইটা কিন্তু এই যে বঙ্গবন্ধু হত্যার কেসে ওইটা এভিডেন্স হিসাবে ব্যবহার করেছে, কারণ এক লোক যদি নিজে ক্যামেরার দিকে বলে যে আমি খুন করেছি তাহলে তো আর কিছু দরকার নেই, তাই না? যাই হোক, তো এইটা হলো। তারপর আমি আন্ডারগ্র্যাড করার পরে আমার পড়াশোনাতে স্মুথ হয়নি, আমার 1 বছর বেশি লেগেছে শেষ করতে। তারপর শেষ করে আমি বাংলাদেশে চলে আসি। ফিরে এসে এখানে চিন্তা করলাম যে কী করব। সো বাই দ্য ওয়ে, আমার অ্যাকচুয়ালি আমি যেহেতু আমার একটা হবি হচ্ছে মিউজিকটা কীভাবে শুরু হলো ওইটা একটু বলি। মিউজিকটা শুরু হলো বেসিক্যালি আমি যখন 15 বছর, আমি যখন ক্লাস 9-এ, তখন সেন্ট জোসেফ স্কুলে পড়ি। আমার কাছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু থাকতো, ফয়সাল সিদ্দিকী, বগি, খুব এখন অনেকে জানবে, মিউজিক সিনেও খুব নাম করা। তো আমরা দুজন, ওর একটা পুরানো গিটার ছিল, ওইটা দিয়ে আমরা টুকটাক করতাম, 3-4টা কর্ড জানতাম। মিউজিকের ইয়েটা তখনই পেলাম। আমি যদিও প্রফেশনালি পারফর্ম করতাম না, কিন্তু বন্ধুবান্ধবরা করতো স্টেজে। তো তখন 1974-75 প্রথম মিউজিক সিন শুরু হলো, পপ মিউজিক সিন। এই মাইলস একটু পরে হয়, বাট ধরো উচ্চারণ, এই যে আজম খান, কিছুদিন পরে সোল শুরু হলো, ফিডব্যাক, রেনেসা, এগুলো কিন্তু তখনই শুরু হলো। না, রেনেসা অনেক পরে, তবে তখন ছিল মাইলস ছিল বোধহয়, লাইটনিংস ছিল, আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স ছিল, আরও অনেক কিছু ছিল। তো সেখান থেকেই শুরু। ওই যে বিলাতে চলে যাওয়ার পরে তো আর সুযোগ হয়নি, তবুও আমরা সবসময় একটা গিটার টিটার থাকতো। যখনই আমরা একসাথে হতাম ওই গিটার টিটার বাজাতাম, কনসার্টে যেতাম, মিউজিক শিট পড়তে চেষ্টা করতাম, নতুন গান উঠাতে চেষ্টা করতাম ইত্যাদি। তো এনিওয়ে, আবার ফিরে আসি 1980-এ। এলএসসি থেকে ডিগ্রি শেষ করার পরে চিন্তা করলাম কী করব। সো তখন আই থিঙ্ক আমার ফাদার বললো যে এখানে একটা MBA বলে একটা জিনিস আছে, দেখো তো ওখানে গিয়ে দেখো না কী অবস্থা। তো গেলাম IBA-তে, ঢাকা বিশ্ববিদ্যালয় IBA-তে। তখন আমার বাবারই একজন বন্ধু ওখানকার সিনিয়র প্রফেসর ছিলেন, তো ওনার কাছে দেখা করতে গেলাম। তো উনি বললেন যে হ্যাঁ MBA করতে পারো, একটা ভালো ডিগ্রি। আমি কিন্তু বেশি জানতাম না MBA-টা কী। তো ভাবলাম দেখি, পরীক্ষা দিলাম, ঢুকলাম। তো খুব ইন্টারেস্টিং লাগলো MBA-টা, বিকজ MBA-তে দেখলাম যে অনেক রকমের, অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলে পেয়ে আমাদের ক্লাসে, এই বাংলা থেকে, ইংলিশ থেকে, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আছে। সো MBA-টা ভালোই লাগলো, এবং প্রথমে বেশ ধাক্কা খেলাম, বেশ প্রেশার দিল। এই প্রেশারটা আমি আগে কোনো দিন এরকম প্রেশার পাইনি কোনো দিন, বাট প্রেশারটা দেখলাম যে আর আমাদেরকে সবাইকে কাজে দিয়েছে, বিকজ এবং আমরা সব খুব কম্পিটিটিভ ছিলাম ক্লাসে, সবাই চেষ্টা করতাম যে
বিট করতে, কে হাইয়েস্ট পাবে, কে এ পাবে। So with pressure plus a competitive spirit really made this MBA program very, very interesting. And I passed the MBA. I became top of the class 1984 এ। তারপরে ডিসাইড করলাম যে ও চাকরি, right? By the way, I got married I think in the end of 83. So MBA করার আগে I was married. And BA করার পরে my first job was with a foreign bank called ANZ Greenlace Bank, যেটা এখন কনভার্ট হয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয়েছে যেটা। তো এটা একটা তখনকার দিনের ওয়ান অফ দ্য টপ জবস। ওখানে তো এখনকার মতো এত মাল্টি ন্যাশনাল ছিল না। সে জয়েন করলাম, চিটাগংয়ে পাঠালো, তারপর ঢাকায় আসলাম। কিন্তু উইদিন 3 months দেখলাম যে এইসব ব্যাংকের চাকরি আমার জন্য না। আই ফাউন্ড ইট ভেরি বোরিং। অ্যান্ড ওই অর্গানাইজেশনে যে অনেক রকম নিয়ম টিয়ম এগুলি আই ডিডন্ট লাইক ইট ভেরি মাচ। সো তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে অ্যাডভার্টাইজমেন্ট দিলে যে কিছু শিক্ষক নেবে, সো আমি অ্যাপ্লাই করলাম। আমার হয়ে গেল আইবিএতে শিক্ষক হিসেবে, লেকচারার। কিন্তু তখনকার দিনে লেকচারের বেতন এত কম যে মানে বোধহয় কত 2000 বা 3000 টাকা বোধহয় ছিল। সো অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যদিও এটা সেরকম গায়ে লাগেনি আমি বুঝছে। সো আইবিএ জয়েন করলাম অ্যাজ আ টিচার। অ্যান্ড আমার মনে হয় যে প্রথম ক্লাসে ঢুকলাম যখন, আমার ক্লাসে যারা ছাত্র সেটা হচ্ছে আমার 2 বছর জুনিয়র আইবিএতে। তা আমাকে তো ইমরান ভাই যায় না, হঠাৎ করে যে ইমরান ভাই এখন টিচার, একটু তাদের হজম করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ইট ওয়াজ ইন্টারেস্টিং। আমার অনেক চ্যালেঞ্জ ছিল যে কীভাবে I will teach this class, so অসুবিধা হয়নি। So then 1985 ভাবলাম যে একটা PhD করতে যাওয়া দরকার। So I applied for Commonwealth scholarship. ওইটা অ্যাপ্লাই করলাম, ওইটা হলো। So গেলাম ম্যানচেস্টার UK PhD প্রোগ্রামে। তখন কিন্তু আমার অলরেডি একটা ছোট বাচ্চা ছেলে, 10 বছরে, আমি, আমার ওয়াইফ আর 10 বছরের ছেলে মেয়ে। আমি গেলাম ম্যানচেস্টার। শহরটা তখন একটু ডিপ্রেসিং ছিল, কারণ ওয়েদারটা খুব গ্লুমি, মানে হাতে গোনা কয়েকদিন বোধহয় সূর্য উঠে। আর লন্ডনের মতো একটা জমজমাট জায়গায় থাকার পরে ম্যানচেস্টারে গিয়ে একটু অসুবিধাই হয়েছিল আমার। তো তখনই যাওয়ার আগে কিন্তু কিছু টুকটাক মিউজিক হচ্ছিল। তখন আমার বন্ধু ওই যে বগি বললাম, তখনই রেনেসাটা হলো। রেনেসা যে ব্যান্ডটা তখন হলো, বগি, নকিব, পিলু এরা। তো আনফর্চুনেটলি আমি তো চলে গেলাম। তো যদি থাকতাম মেবি আমি তখন রেনেসাতে জয়েন করার সুযোগ পেতাম। তো কষ্ট হয়েছিল যাওয়ার, বিকজ ছোট একটা বাচ্চা, আর একটা স্টুডেন্ট হিসাবে তো এরকম পয়সা করিও অত পাবো না, জানি না কি কোথায় থাকবো, কীভাবে কী করবো কিছুই জানি না। প্লাস আমার ফাদারকে শরীর খারাপ ছিলেন, ওনার হার্ট প্রবলেম, খারাপই লেগেছে ছেড়ে দিয়ে ওনাকে ছেড়ে, কারণ উনি আবার তার নাতিকে নিয়ে খুব অ্যাটাচ ছিলেন, আমার ছেলেটাকে। সো গেলাম ম্যানচেস্টারে, সেটেল ডাউন করলাম। প্রথমে এই সিলেটি বাসায় ভাড়া থাকতাম, বেশ খারাপ অবস্থা। তারপর আস্তে আস্তে একটা সুন্দর একটা স্টুডেন্ট হাউজিং পেলাম। ম্যানচেস্টারের ইউনিভার্সিটি ভালো, ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্যাকাল্টি আছে। লন্ডনে যখনই পারতাম লন্ডনে আসতাম ট্রেন করে, লন্ডনে আমাদের আত্মীয় স্বজন, আমার ভাই থাকতো, বন্ধু বান্ধব থাকতো, ভালো লাগতো আসতে। আর ম্যানচেস্টার আশেপাশে খুব সুন্দর পার্কটা ছিল, এটা গুড টাইম ইন ম্যানচেস্টার। এর মধ্যে অফকোর্স একটা স্যাড জিনিস হলো যে আমি গেলাম 85-এ, 86-এ মাই ফাদার ডাইড। সো হার্ট অ্যাটাক ইত্যাদি। তারপরে ম্যানচেস্টারে পিএইচডি প্রোগ্রাম করলাম, মানে শুরু করলাম, রিসার্চ করলাম। কিন্তু ওইখানে একটা সেটব্যাক হলো, বেসিকলি আমার সুপারভাইজার চেঞ্জ হলো। যে সাবজেক্টটা আমি চুজ করেছিলাম খুব টাফ ছিল, আমি এটা হ্যান্ডেল করতে পারছিলাম। আলটিমেটলি যেটা হয় যে আইএমবি পিএইচডি আর শেষ করিনি। তারপর ডিসাইড করলাম যে করবোটা কি, পিএইচডি শেষ করিনি, তারপর হবেটা কি আমার কিন্তু আইবিএর চাকরিটা ছিল, আমি তো ছুটি নিয়ে এসেছিলাম। তখন ভাবলাম যে না, ঢাকায় চলে যাই, বিকজ নাহলে ওই চাকরিটাও যাবে, এখানেও নেই, কিছুই থাকবে না। তখন ফিরে আসলাম ঢাকা, আইবিএতে ফিরে আসলাম।
ফিরে এসে কবে আসলাম আমাদের 91-এ কিন্তু ওই যে এরশাদের বিরুদ্ধে মুভমেন্ট হয়ে গেছে, নতুন ইলেকশন হয়েছে, বিএনপি পাওয়ার এসছে, এই যে প্রথম যে ডেমোক্রেসির স্টেপস হয়েছে। ফিরে এসে আইবি জয়েন করলাম, আবার টিচিং করা শুরু করলাম। ভালোই, আমি তখন থাকতাম আইবি এর একটা কোয়ার্টারে, গ্রিন রোডে, ছোট্ট একটা ফ্ল্যাট, 4 তলায়, বাট নাইস ফ্ল্যাট। এবং ওখানে সব বিভিন্ন টিচাররা থাকে, টিচার বাচ্চা কাচ্চারা নিচে খেলে, সো পরিবেশটা খুব সুন্দর ছিল। সো আইবিএতে 91 থেকে তো টিচার হিসেবে আছি, পড়াচ্ছি ফাইন্যান্স, সেটা আমার সাবজেক্ট। পড়াশোনার বাইরে মানে যে কোর্স পড়ার বাইরেও আমি কিছু দায়িত্ব নিলাম। আইবিএর কম্পিউটার সেন্টারটা দায়িত্ব নিলাম, 3-4 বছর এটা চালালাম। ওখানে বিভিন্ন রকমের কম্পিউটার কোর্সেস অফার করলাম বাইরের লোকের জন্যই। এবং তারপরে কি করলাম, তারপর বিবিএ প্রোগ্রাম শুরু হলো আইবিএতে 93-তে বোধহয়। তখন বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবেও আমি দায়িত্ব নিলাম। সো আমার তখন থেকে এই একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেওয়ার মানে প্রতি একটা উইকনেস ছিল। ভালো লাগতো যে নতুন কিছু চেঞ্জ করা, নতুন কিছু করা, ইমপ্রুভ করা, এটা আমার ভালো লাগতো। যদি এইসব চাকরি বাকরির কিন্তু এক্সট্রা কোনো পয়সা পেতাম না, মানে বিবিএ চেয়ারম্যান হিসাবে, কম্পিউটার সেন্টার চেয়ারম্যান হিসাবে কিন্তু কোনো এক্সট্রা পয়সা দিত না। যদিও ওই বাইরের কোর্সে পড়িয়ে কিছু এক্সট্রা পয়সা পেতাম, সেভাবেই তো চলেছি। আর নাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেতন দিয়ে কোনোভাবেই চলা যায় না। তো এই করতে করতে এর মধ্যে 1994-এ হঠাৎ আমার এক বন্ধু, যে আমার বিলাতের এক বন্ধু, সে ঢাকায় আসলে এসে বললে যে ইমরান চলো আমরা একটা মার্চেন্ট ব্যাংক করি এখানে। আমি কিছুই জানি না মার্চেন্ট ব্যাংক, করি চলো। সো করলাম আমি, ওই আমার বন্ধু বগি, আমার ওই ফ্রেন্ড, আরও 2জন লোকাল পার্টনার্স, 5 জন মিলে আমরা একটা মার্চেন্ট ব্যাংক শুরু করলাম 1994-এ। তখন কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে খুব অ্যাক্টিভিটি হচ্ছিল, প্রচুর বিদেশি ব্রোকার্স, বিদেশি ফান্ড ম্যানেজার্স বাংলাদেশের শেয়ার কেনা শুরু করলো। কেন? বিকজ কিছু বাংলাদেশের কোম্পানি ভালো ছিল এবং তাদের শেয়ারগুলি বেশ ভালো দামে পাওয়া যাচ্ছিল, সস্তা দামে। সো এখানে বেশ এক্সাইটিং একটা টাইম ছিল। সেই সময় আমরা বিভিন্ন রকমের ওই শেয়ার রিলেটেড কাজ করেছি, আইপিও আমরা হ্যান্ডেল করেছি, তারপর প্রাইভেট প্লেসমেন্ট করেছি, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি করেছি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেছি, বিভিন্ন কোম্পানিকে আমরা কনসালটেন্সি সার্ভিস দিয়েছি। খুব এক্সাইটিং টাইম ছিল। যেহেতু আমরা অলসো টিচার ছিলাম, সো আই ফিল দ্যাট আমাদের ওই দিক থেকে উই ওয়ার এবল টু অলসো পাস অন সাম অফ আওয়ার থিওরি কনসেপচুয়াল ম্যাটেরিয়াল টু আদার পিপল। তো কিন্তু দেখলাম যে যদিও এটা মজা ছিল, পয়সা বানায়নি। তখন আমি ডিসকাউন্ট করে যে না, আই এম নট এ বিজনেসম্যান, রাইট, আই এম বেসিকলি এ টিচার। সো তারপর আই থিঙ্ক অ্যাবাউট 2000 আবার ওইটা ছেড়ে দিই। আইবিএতে কিন্তু ছিলাম, এটা পার্ট টাইম করতাম আর কি। আবার ওইটা বন্ধ করে আবার ফিরে আসলাম টিচিংয়ে আইবিএতে। এসে তখন তখন বিবিএ প্রোগ্রাম চেয়ারম্যানশিপ করলাম, এটা করলাম। তারপরে 2000 না, আচ্ছা, এর মধ্যে আবার আই থিঙ্ক 1990 যখন বিলাত থেকে ফিরে আসলাম, তখন এসে দেখি 91-এ যখন ফিরে আসলাম, দেখি যে আমার বন্ধু বগি রেনেসা ব্যান্ড বেশ বিভিন্ন জায়গায় টিয়ে করে। তো আমি যেতাম মাঝে মাঝে, ওরা যেখানে বাজাতো যেতাম, কিছু জায়গায় একটা যেটা গান গেতাম ওদের সাথে, গেস্ট। তো গান গেলে আবার আমাকে একটা ফ্রি মিল দিত, মানে ধরো কোনো রেস্টুরেন্টে গান গেছি, আমি গান গেলে আমার ডিনারটা ফ্রি। তো করতে হঠাৎ করে রেনেসাতে একজন ছেড়ে দিল, একজন মেম্বার। তখন আমি ঢুকলাম রেনেসাতে। প্রথমে আমি বাজাতাম, পারকাশন বাজাতাম, আর মেবি একটা গান 2টা গান গেতাম, করতাম। সো ভালো লাগতো, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। সো তারপর আই থিঙ্ক পরের দিকে আস্তে আস্তে আরও গান গাওয়া শুরু করলাম। বগি যখন ছেড়ে দিল তখন আরও গান গেতে হলো, বিকজ ইংরেজি গান তো গান ছিল না, মানে পিলু আর আমি গেতাম গানটা। সো দ্যাট ওয়াজ ফান, দ্যাট ওয়াজ রিয়েলি লট অফ ফান, বিকজ প্রত্যেক মাসে 2-3 বার কোথাও না কোথাও বাজাতাম, আইদার কোনো রেস্টুরেন্টে বা কারো পার্টিতে
বা কোনো ওপেন এয়ার কনসার্টে। দ্যাট ওয়াজ আ লট অফ ফান। তারপর 2005-এর দিকে 6-এর দিকে আইবিএতে অ্যাকচুয়ালি একটু বোর্ড হয়ে গেলাম, যে আইবিএতে পড়ানোটা খুব মজা লাগতো। আইবিএতে খুবই ব্রাইট ছেলে মেয়ে, বোধহয় বাংলাদেশে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট বাঞ্চ অফ স্টুডেন্টস আর ইন আইবিএ। দ্যাট ওয়াজ ফান, বাট আই ফেল দ্যাট আই ওয়াজন্ট ডুইং এনাফ, এবং আইবিএতে সেটা করারও সেরকম সুযোগ ছিল না, যেহেতু একটা সরকারি ইনস্টিটিউশন। তো ওইখানে অ্যাকচুয়ালি মানুষ একটু আন্ডার এমপ্লয়েড, মানে সো আমি চিন্তা করলাম ভাই আই ওয়ান্ট টু ওয়ার্ক মোর। সো তখন ভাবলাম যে আইবিএতে তো হচ্ছে না, তো বাইরে দেখি কী আছে। তো খুঁজতে খুঁজতে ULAB-এর সাথে পরিচয় হলো, এবং ULAB-এর ডাইরেক্টরদের সাথে যখন আলাপ হলো দেখলাম যে মিলে গেল। আমি যা খুঁজছিলাম আর ওরা যাকে খুঁজছিলাম, দেখলাম যে একটা সুন্দর একটা সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেল। অ্যান্ড আমি পার্টিকুলারলি খুঁজছিলাম একটা ইয়াং ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি। রিমেম্বার 2006 সালে কিন্তু ULAB-এর বয়স মাত্র 2 বছর, এবং নতুন ইউনিভার্সিটি ওনার একটা ফ্যামিলি ওনার, এবং যে ওনারদের ভালো একটা ভিশন আছে যে কী করতে চায়। সো ওইটার সাথে আমার মিলে গেল, অ্যান্ড আই জয়েন্ড ইন 2006। আইবিএ থেকে ছুটি নিয়ে জয়েন করলাম এখানে, ডিরেক্টর অফ দ্য বিজনেস স্কুল। তারপরে কিছু বছর পরে আমাকে ভাইস চ্যান্সেলর বানানো হলো, এবং তারপরে গত বছর থেকে আমি ভাইস চ্যান্সেলর। সো আস্তে আস্তে আমি ইউনিভার্সিটি টপ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে গেলাম। সো in terms of work, this has been the most satisfying ULAB, because এখানে I have a fantastic team, and একটা নতুন একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করার যে একটা সুখ, and students are like yourself, good students, and আমাদের মনে হয় এখানে আমরা যে ভ্যালু অ্যাডিশন করি ছাত্রদের, এটা অনেক বেশি আইবিএর চেয়ে। কারণ আইবিএর ছাত্র তো এমনিই স্মার্ট, প্রথম থেকেই স্মার্ট। সো ওইখানে কিন্তু ওরা নিজেরাই কম্পিট করে অনেকে এগিয়ে যায়। এইখানে ULAB-এর মতো জায়গায় টিচারদের এবং অ্যাডমিনিস্ট্রেশনের রোল অনেক বেশি, এবং এখানে যেহেতু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইখানে বিউরোক্রেসি কম। মানে আমাদের যে ভিশন আছে বা টার্গেট আছে, এটা যদি যে বোর্ড অ্যাকসেপ্ট করে, ইটস ডান। যেই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবে 2 বছর, এখানে লাগবে মেবি 2 মাস করতে। সো দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ। ULAB has now set a target that আমরা year 2020 মধ্যে we will become the top private university of Bangladesh, and that will be based on our liberal arts education, on our active learning approach to teaching, and also most importantly on research. We want to create knowledge, not just use knowledge which somebody else has created and just pass it on. We want to create knowledge, and we are starting to do that already through 4 research centers. We are encouraging our faculty to do research, and we are providing them money. So we have a whole research department now whose job is to encourage faculty to submit research proposals, যেটা যদি প্রপোজালগুলি চেক করে যদি মনে করি যে হ্যাঁ এটা ভালো, তাহলে তাদেরকে ওইটা করার জন্য পয়সা আমরা দেব। সো দিস ইজ এক্সট্রিমলি এক্সাইটিং পার্ট অফ ULAB। তাছাড়া আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আরও চেষ্টা করব যে তাদেরকে তাদের স্কিল বিল্ডিংয়ের জন্য আরও এক্সট্রা যা যা দরকার আমরা দেবো। আমরা কোনো এক সময় নতুন ল্যাঙ্গুয়েজ শেখানোর সুবিধা দেব। তারপর সফট স্কিল যেটাকে বলে, যেগুলি খুবই দরকার, যেটা সবাই বেসিক স্কিলস, how to negotiate, how to present, how to speak, how to talk in English, Bangla, how to convince people, how to find information, basic জিনিসপত্র, এবং কীভাবে নিজের থেকে শেখা যায় সারা জীবন। এই মোটিভেশনটা এবং এই দক্ষতা, এই স্কিলটা আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে, থ্রু নট জাস্ট আমাদের কোর্স বাট অলসো থ্রু co-curricular activities and many other things. So this is where we are. আমাদের ULAB-এর next big step of course is the moving to our permanent campus. আমাদের জমি অলরেডি নিয়েছি, এখন আমরা আশা করছি এই বছরে শীতকালে আমরা
আমাদের ক্যাম্পাসের কনস্ট্রাকশন শুরু করতে পারবো। So there we are. So I'm still playing music, right? I am probably the only VC in Bangladesh who's a band, right? I don't mind. I think this is fun. It's one of the best pastimes you can have. Our music is very creative, right? And also it keeps me alert, keeps me, I think, mentally young. And also the fact that I'm a teacher and I'm with young people, that keeps me alert. And that keeps me young, and there's many things to learn from young people. And I love having friends also from a whole cross section. আমার কিন্তু বন্ধু বান্ধব ইয়াংও আছে, ওল্ডও আছে, আমার বয়সও আছে অনেক. I have a huge circle of friends, and that gives me a lot of pleasure. This is basically it. I don't know what else I can tell you about me. Well, the other thing I can tell you is that I'm going to be leaving for America soon for a short visit. ওখানে গিয়ে কয়েকটি ইউনিভার্সিটিতে যাব, গিয়ে একটু কথাবার্তা বলবো যে কোনো কোলাবোরেশন করার সুযোগ সুবিধা আছে কিনা সেটা দেখব। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আমরা মানে কিছু অফার করতে পারি। ধরো ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কিন্তু বাংলাদেশে অনেকে রিসার্চ করতে চাবে, যেহেতু ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ জিনিসগুলি আমাদের কিন্তু প্রথম হিট করবে। তারপর এন্টারপ্রেনারশিপ, বাংলাদেশে তো কান্ট্রি অফ এন্টারপ্রেনার্স, রাইট? সো এইটার উপরে প্রচুর রিসার্চ করার স্কোপ আছে। মিডিয়া স্টাডিজ, দ্যাটস again a growing sector, right? That's probably one of our best departments, media studies and journalism, ittadi. So that's it. I don't know what else I can tell you. I can tell you about my children. I have a son who recently got married, and my son he works for IFC, and my daughter-in-law works for the Daily Star, and they will probably be leaving for Americas for their masters soon. আমার মেয়ে পড়ছে টরন্টোতে, ইউনিভার্সিটি টরন্টোতে সোশিওলজি পড়ছে। সো এখন অনেক ফ্যামিলির মতো আমরা একটা গ্লোবাল ফ্যামিলি, এক একজন এক এক জায়গায়, সো সেইভাবেই থাকবে। আমি কিন্তু, বাই দ্য ওয়ে, আই অলওয়েজ টেল মাই স্টুডেন্টস যে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, ইউ শুড গো অ্যাব্রড to study, to work, right? পড়াশোনা আসো, ফিরে আসতে চাইলে আসো। এখানে অনেক সুযোগ, আজ ওখানে থাকতে চাও, ডোন্ট ফিল গিল্টি, স্টে। I mean why should we why should you not stay? তুমি যদি দেখো যে তোমার প্রফেশনের জন্য সবচেয়ে ভালো সুবিধা পাচ্ছ, ধরো কথা আমেরিকাতে, stay there. What's wrong? I don't have any problem. You can be patriotic by working there as well, because তখন তো you're also Bangladeshi. People will know that you are Bangladeshi and you've done this. And look at some of the famous Bangladeshis who are known globally. Of course, Professor Yunus তো আছেনই, তারপর ইয়াংদের মধ্যে Salman Khan, khanacademy.org, he's a Bangladeshi. Iqbal Kader, the founder of Grameenphone, is Bangladeshi. এরকম কত, মানে there are many people like this all over the world doing lots of interesting stuff. So it is very important for ULAB students or any young student to basically নিজের দক্ষতাটা বাড়াতে হবে। এটা কিন্তু তাদের উপরে ডিপেন্ড করে। সব কিন্তু ক্লাসরুমে পাওয়া যাবে না, সব কিন্তু টিচারদের কাছ থেকে পাবে না, তোমার নিজেই করতে হবে। যেমন একটা ভাষা শেখা, এখন যদি তোমরা যদি একটা নতুন ভাষা শিখো, লেটস সে চাইনিজ or Arabic or French or whatever, even Hindi, চিন্তা করে দেখো তোমার কত চাকরি পাওয়ার সুযোগ বেড়ে যাচ্ছে। Maybe there's a Chinese company here, you've applied IBA ULAB থেকে, আর IBA থেকে একজন অ্যাপ্লাই করছে, বাট যেহেতু ULAB এর ছাত্রটা চাইনিজ জানে, মেবি তাকেই চাকরিটা দেবে, right? So language is very important. Plus traveling, I always tell my students that বাইরে যাও, for God's sake, just প্রত্যেকটা ছুটিতে তোমরা বন্ধু বান্ধব মিলে বিদেশ যাও। এদিকে কলকাতা যাও, শিলং যাও, শ্রীলঙ্কা যাও, থাইল্যান্ড যাও, wherever, I mean I don't care. এখন তো খুব সস্তা এগুলি যাওয়া, you can even go overland. এইগুলি গিয়ে তোমার কনফিডেন্স বাড়বে, তোমাদের বিভিন্ন দেশের কালচার তুমি দেখতে পাবা,
ওইখানে গিয়ে যে ভয়টা কাটবে, রাইট? এইটা হবে ওইটা হবে, এগুলি হ্যান্ডেল করতে পারবা, এমার্জেন্সি হ্যান্ডেল করতে পারবা, নিজের উপরে অনেক শক্ত হবে। এই জিনিসটাতে আমরা একটু পিছিয়ে আছি, পার্টিকুলারলি মেয়েরা। সো আমার ফ্যামিলিতে কিন্তু মেয়েদের, মানে আমার বাবা মা, আমার নানারা কিন্তু সবসময় মেয়ে ছেলে বলছে একই, রাইট? যে কারণে আমার মা, আমার খালারা যখন অন্য সব মুসলিম মহিলারা বোরখা পরে ঘুরতো, তারা কিন্তু মাথায় কাপড় দিত না, রাইট? সাইকেল চালাতো, ঢাকা ইউনিভার্সিটি যেত, কলেজে যেত, যা ইচ্ছা করতো, যা ইচ্ছা মানে উইদিন এ বার। And my nana was saying, yeah, you're just as good as anybody else. So it's very important also for our women to think that no, they can do everything that a man can do, right? There are no jobs which are not for them. Every job is open to them. So এটা খুব important. You have to go out. You have to go out of the country. যদি পড়তে যেতে পারো আরও ভালো, সবাই তো এটা সামর্থ্য নাই। বা যদি বেড়াতে যেতে পারো, মেবি কোনো এক সময় চাকরি করতে যাওয়া উচিত। আমার তো মনে চাকরি করতে যাওয়া উচিত, বিকজ প্রথম 5-6 বছরের চাকরিতে কিন্তু তখনও কিন্তু তুমি শিখছো, ওই শেখাটা একটা অর্গানাইজেশন ভিতরে হচ্ছে, এবং বিদেশে অর্গানাইজেশন শেখার সুযোগ অনেক বেশি দেশে হচ্ছে, অনেক বেশি। তো ওইভাবে তারপর তুমি চলে আসলে বাংলাদেশে, যদি চাও চলে এসে তোমার তো দক্ষতা বেড়ে গেল, সো ইউ ক্যান ডু ইউর ওন থিং। আরেকটা জিনিস আমরা এনকারেজ করি যে সবাই যদি পারো এক সময় যাদের নিজের থেকে কিছু শুরু করো, তোমরা বি অ্যান এন্টারপ্রেনার ইয়োরসেলফ। এবং বাংলাদেশের যে গ্রোথ হচ্ছে, এই যে প্রত্যেক বছর 6% গ্রোথ হয়, এটার পিছনে কিন্তু এই যে স্মল বিজনেসেস হ্যাভ আ হিউজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইট। এবং বাঙালিদের কিন্তু অনেক আছে, এনার্জি আছে, এবং তারা কিন্তু গিভ আপ করে না, রাইট? অল্প থেকেই তারা কিন্তু কিছু করতে পারে। এটা আই এম ভেরি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের এই বাঙালিদের মধ্যে এই ট্যালেন্টটা আছে। নোবডি ইজ ওয়েটিং ফর এনিবডি, রাইট? তুমি যদি বাইরে গিয়ে দেখো যে কেউ না কেউ কিছু একটা করে জীবিকা আয় করছে, সো দিস ইজ ভেরি গুড।